তরুণদের মতো অতি সহজে নড়ছে। একটু খেয়াল করে মনে হলো এ কোনো সাধারণ মানুষ নয়, যেন নিজে শয়তান নেমে এসেছে পৃথিবীতে। কেন যেন ভয় লেগে উঠল। ওকে গুলি করতে দাও, আমসলোপোগাসকে উদ্দেশ্য করে বললাম। আগেই রিলোড করে নিয়েছি রাইফেল। পৌঁছে গেলাম দুই যোদ্ধার কাছাকাছি। না, রাতের অতন্দ্র প্রহরী। মাথা না নেড়ে বলল জুলু। রাইফেল তার সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছে। এবার দেখা যাক কুঠার কি করে। আমি যদি এই লোককে শেষ না করতে পারি, খামোখা এত দূরে এলাম কেন? এবার কথা বলে উঠল ওই দানব, ভারী কণ্ঠস্বর। পিছনের ছোট টিলার সঙ্গে ধাক্কা খেয়ে ফিরল প্রতিধ্বনি। কে তুমি? অ্যামাহেগারদের ভাষায় বলল সে। তোমার এত সাহস? আমার মুখোমুখি হতে চাও? কালো কুকুর, তুমি কি জানো আমাকে বধ করা যায় না? আমি বেঁচে থাকি হাজারো বছর ধরে। হাজারো মানুষের কণ্ঠ রুদ্ধ করি পা দিয়ে পিষে। তুমি দেখোনি আমার বুকে বর্ষা ভাঙে, বৃষ্টির মতো গলে পড়ে লোহার বল। আর তুমি খেলনা নিয়ে এসেছো আমাকে হারাতে। জানি আমার সেনাবাহিনী হেরে গেছে, তবে সমস্যা নেই, আবারও সেনাবাহিনী তৈরি করব। এখনও বলি দেয়া শেষ হয়নি। সাদা রানীকে বিয়ে করা হয়নি। আমার সেনাবাহিনী হেরে গেছে লুলুলার জাদুর কাছে। ভাঙা মন্দিরের ভিতর লুকিয়ে আছে সাদা ডাইনি। কিন্তু মনে রেখো, আমি এখনও হেরে যাইনি। আমি পিঠ না দেখালে হারাতে পারবে না কেউ। আঘাত হানতে পারত শুধু একটা কুঠার, কিন্তু সেটা বহুকাল আগে জং ধরে গুঁড়ো হয়েছে। এ বক্তৃতার কিছুই বুঝল না আমসলোপোগাস। কাজেই ওর হয়ে সংক্ষেপে বললাম আমি। চট করে মনে পড়ল আয়েশার কথা। সেটা একটা কুঠারের কাহিনী, বিশেষ একটা কুঠার। আমি গলা উঁচিয়ে বললাম, হ্যাঁ, একটা বিশেষ কুঠার। হ্যাঁ, এবার ভালো করে দেখো ওই কালো মানুষের হাতে কি। এই সর্দারের নাম জল্লাদ, তার হাতে ওই প্রাচীন কুঠার। ওটার নাম সর্দারনি। ওটা চাইলে যে কারো জীবন নিতে পারে। ওটা ভালো করে দেখো। রেজু, তুমি তো বিশাল বড় জাদুকর। তাহলে বলো, ওই কুঠার হারিয়েছে তোমার পূর্বপুরুষরা, আর ওটাই শেষ করবে তোমাকে। জোর গলায় প্রতিটা কথা ধীরে ধীরে বললাম। চাই আর একটু আলো ফুটুক। সেক্ষেত্রে সূর্যের আলো গিয়ে পড়বে রেজুর চোখে। আমসলোপোগাসের চোখ ঝলসে যাবে না। আমার কথাগুলো শুনে আমসলোপোগাসের কুঠারের দিকে চাইল রেজু। মনে হলো একটু কেঁপে গেল তার হাত। চেয়ে আছে সে। একটু একটু করে বদলাতে শুরু করেছে চেহারা। ধীরে ধীরে চোখে মুখে ফুটে উঠল ভয়। তার অনুসারীরা খেয়াল করছে আমসলোপোগাসের কুঠার। কয়েক সেকেন্ড পর বিড়বিড় করে কথা বলতে লাগলো তারা। মোট কথা, রেজুর যোদ্ধারা থমকে গেল। কুঠারের কাহিনী তাদের জানা। এখন দ্বিধার ভিতর পড়েছে। নিজেদের যুদ্ধ নিয়ে আর ভাবছে না। সবাই ভাবতে শুরু করেছে সামনের এ দুজন লড়ুকে কে হারবে, লড়লে কে হারবে বা কে জিতবে। পরে জেনেছি রেজুর প্রজাদের ধারণা ছিল তাদের রাজা কখনো হারতে পারে না। বেশ কিছুক্ষণ অপলক চেয়ে থাকলো রেজু। তারপর আনমনে বলে উঠল, হ্যাঁ, ওটা ঠিক ওটার মতো। সিংয়ের অংশ ঠিক সেটার মতো। ফলা ঠিক নতুন চাঁদের মতো। হ্যাঁ, মন বলছে আমার সামনে দুলছে প্রাচীন ওই পবিত্র কুঠার। কিন্তু দেবতারা অনেক আগে ওটা নিয়ে গেছে। সামনে যা দেখছি লুলুলার পূজারিনীর চালাকি। ওসব গুহার ভিতর বসে জাদু করছে সে। লোকটা কথা বলছে কিন্তু দ্বিধার ভিতর পড়েছে। তার কথা শেষে নীরবতা নেমে এলো। থমথম করছে চারপাশ। আমি বলে উঠলাম, আমসলোপোগাস, আমার কথা শোনো। শুনছি, ঘাড় না ফিরিয়ে বলল। কি পরামর্শ দেবেন রাতের অতন্দ্র প্রহরী? মনে রেখো, ওই লোকের মুখে বা বুকে আঘাত করতে যেও না।
ওকে রক্ষা করছে জাদু বা কোনো বর্ম। ওর পিছনে চলে গিয়ে আঘাত হানবে। আমার কথা বুঝতে পেরেছো? না মাকুমা যান, কিছুই বুঝিনি। তবে আপনার কথা মেনে চলবো। আপনি আমার চেয়ে জ্ঞানী। বাজে কথা বলেন না। এবার কুঠারটা আকাশে ছুড়ল আমসলো পোগাস। আবার খপ করে ধরল। তার ফাঁকে চলল জুলু নিয়ম অনুযায়ী নিজের প্রশংসা। ওহো, ও, ওহো, আমি সিংহের ছেলে। সেই কালো দাড়িওয়ালা সিংহ, যার থাবা থেকে কোনো জন্তু পালাতে পারেনি। আমি নেকড়ে রাজা, ডাইনি পাহাড়ে ভাইয়ের সঙ্গে নেকড়েদের নিয়ে শিকার করেছি, যাকে হারানো যেত না। কুঠার জাতির সে সর্দারকে আমি হারিয়ে দিয়েছি। তার কাছ থেকে পেয়েছি প্রাচীন কুঠার। আমি সে লোক যে হালাকাজি উপজাতিকে তাদের গুহার ভিতর হারিয়েছি। বদলে পেয়েছি বউ হিসেবে সুন্দরী শাপলা ফুল নাডাকে। চলল ওর নিজ প্রশংসা। থামলো বহু কথা শেষে। ততক্ষণে পুরো উত্তেজিত। ওর কথা শুনতে শুনতে হাততালি দিয়েছে ওর জুলুরা। আমসলোপোগাসকে কোনো কথা বললে প্রতিধ্বনি তুলেছে। নেতার আমসলোপোগাস কোনো কথা বললে প্রতিধ্বনি তুলেছে। নেতার পিছনে এখনো বিড়বিড় করে মন্ত্র পড়ছে গোরকো। আবৃত্তির ভিতর প্রথমে নড়ে উঠেছে আমসলোপোগাসের মাথা ও দুই কাঁধ, যেন বাতাসে দুলছে কোনো নলখাগড়া। হঠাৎ দেখলে মনে হয় ছোবল দিতে চলেছে সাপ। এরপর এক পা করে সামনে বাড়ল আমসলোপোগাস, আবার পিছিয়ে গেল, যেন নেচে চলেছে। রেজুকে আক্রমণ করতে উৎসাহ দিচ্ছে। তবে ওই দানব নড়ছে না। সামনে ধরেছে ঢাল, পাথরের মতো অপেক্ষা করছে। দেখতে চাইছে কালো যোদ্ধা কী করে। তারপর মাম্বার মতো আঘাত হানল আমসলোপোগাস। কুঠার তুলেই নামিয়ে আনলো প্রতিপক্ষের উপর। ঢাল দিয়ে মাথা রক্ষা করলো রেজু। আওয়াজ শুনে বুঝলাম ওই ঢাল চামড়ার হলেও কিনারা লোহা দিয়ে বাঁধা। পাল্টা কুঠার তুলল রেজু। তবে ততক্ষণে তার নাগালের বাইরে আমসলোপোগাস। বুঝে ফেলেছে ওই দানবের শক্তি কত ভয়ঙ্কর। রেজুর হামলা ছিল দ্রুত, অথচ ওই প্রকাণ্ড কুঠার অত্যন্ত ভারী। শিকার ফসকে গেছে বুঝে মাঝপথে কুঠার থামিয়ে দিল সে। এ সম্ভব শুধু কোনো দানবের পক্ষে। সবই খেয়াল করছে আমসলোপোগাস। নিজের কৌশল পাল্টে নিল। ওর কুঠারের হাতল প্রায় 8 ইঞ্চি দীর্ঘ। রেজু যেখানে আঘাত হানতে পারবে না, তা পারবে আমসলোপোগাস। দুই হাতে ঘোরাতে লাগলো কুঠার। তৈরি রাখছে তীক্ষ্ণতার ফলা। তারপর সামনে বাড়িয়ে ধরল ওটা। কুঠারের লোহার পিছন অংশ চোখা। ওটা দিয়ে রেজুর মাথা হাতে পেরেকের মতো নামিয়ে আনতে চাইল। ওটা আমসলোপোগাসের যুদ্ধের প্রিয় কৌশল। এ কারণে জুলুরা ওর নাম দিয়েছে কাঠঠোকরা। হামলাগুলোর সময় ঢাল গিয়ে মাথা বাঁচাতে চাইছে ঢাল দিয়ে মাথা বাঁচাতে চাইছে রেজু। সব সময় যে পারছে তা নয়। তার চারপাশে ঝিলিক দিয়ে চলেছে ইস্পাতের পেরেক। আমার দুবার মনে হলো আমসলোপোগাসের পেরেক গাঁথল দানবের বুকে। পরক্ষণে বুঝলাম কোনো ক্ষতি হয়নি। বোধ হয় আঘাতগুলো ঠেকিয়ে দিয়েছে রেজুর বন, অথবা ঘন দাড়ির ভিতর ঢুকে আবারও ফিরেছে পেরেক। প্রতিবার যেন ভীষণ ব্যথা বা রাগে গর্জে উঠছে রেজু। যে কারণে হোক মনে হলো পাগল হয়ে উঠেছে দানব। তেড়ে গেল আমসলোপোগাসের দিকে। কুঠার তুলে গায়ের জোরে নামিয়ে আনলো। বাম হাতের ঢাল দিয়ে আঘাতটা ঠেকালো আমসলোপোগাস। ভারী চামড়ার ঢাল যেন পাতলা কাগজ। মুহূর্তে ছিঁড়ে খুঁড়ে গেল। ওই আঘাতের গতি কমল না, তবে অন্যদিকে নামতে লাগলো কুঠার।
আমসলপ গাছের কাঁধের পাশ থেকে বেরিয়ে গেল ফলা। কোনো ক্ষতি হলো না। পরক্ষণে রেজু বুঝবার আগেই তার মুখের উপর ঢালটা ছুঁড়ে ফেলল আমসলপ গাছ। সময় নষ্ট না করেই দু হাতে ধরল কুঠার। চিতার মতো সামনে বেড়ে প্রচণ্ড আঘাত হানল। পরিষ্কার দেখলাম গন্ডারের বিখ্যাত হাতল ধনুকের মতো বেঁকে গেছে। লড়াইয়ে কোনো ভুল করেনি আমসলপ গাছ। ওর কুঠার নেমে এসেছে রেজুর বুকের উপর। ভোঁতা আওয়াজ হলো বুক থেকে। থরথর করে কেঁপে উঠল রেজু। ইনকসিকাসের ক্ষুরধার ফলা পাঁজর কাটতে ব্যর্থ হয়েছে। কূপের আওয়াজ শুনে মনে হয়েছে ফাঁফা কোনো গাছে আঘাত হানা হয়েছে। রেজুর দীর্ঘ দাড়ির বেশ কিছু কেটে মাটিতে পড়েছে। তবে আর কিছুই নয়। টাগাটি বলে উঠল চমকিত জুলুরা। ওদের ভাষায় জাদু করা হয়েছে। ওই আঘাতে ওর 2 টুকরো হওয়ার কথা। মনে মনে বললাম, এ লোক জানে কিভাবে ভালো বম তৈরি করতে হয়। অট্ট হাসি দিয়ে উঠল রেজু, যেন চারপাশ থরথর করে কাঁপছে। ততক্ষণে পিছিয়ে গেল বিস্মিত আমসলপ গাছ। আচ্ছা, বলে উঠল, বুঝলাম। সব জাদুকরের একটা দরজা থাকে, ওটা দিয়ে তার আত্মা আসে আবার বিদায় নেয়। আমার খুঁজতে হবে ওই দরজা। হ্যাঁ, ওই দরজা খুঁজব এবার। কথার ফাঁকে যেন নাচতে নাচতে রেজুকে পাশ কাটাতে চাইল আমসলপ গাছ। প্রথমে ডান দিকে চলল, পরক্ষণে বামে। প্রতি মুহূর্তে দূরত্ব রাখল রেজুর কুঠার থেকে। ওর দিকে প্রতিবার ঘুরছে রেজু। দুজন পায়ে পায়ে নেমে চলেছে ঢালু জমি থেকে। সুযোগ পেলে পাল্টা হামলা করছে রেজু। তবে সতর্ক আমসলপ গাছকে আওতার ভিতর পায়নি। এদিকে আকাশে মুখ তুলেছে অতজ্জ্বল সূর্য। ধাঁধিয়ে দিচ্ছে রেজুর চোখ। আমার মন বলল লোকটা ক্লান্ত হয়ে পড়ছে। আমার ধারণা বোধ হয় ঠিক, কারণ দ্রুত লড়াই শেষ করতে চাইল রেজু। আমসলপ গাছের মতো দ্রুত নড়ে উঠল সে। হাত থেকে ছুঁড়ে ফেলল ঢাল। পরক্ষণে 2 হাতে ধরল কুঠারের লোহার হাতল। ষাঁড়ের মতো তেড়ে গেল জুলুর দিকে। লাফ দিয়ে পিছিয়ে গেল আমসলপ গাছ। তারপর হঠাৎ ঘুরে দৌড়াতে লাগলো ঢালের উপর উঠতে। হ্যাঁ, জল্লাদ বুলালিও পালাতে চাইছে। পিছনে টিটকারি দিয়ে উঠল সূর্য পূজারীরা। আমাদের আমাহেগাররা হেসে ফেলল। এদিকে গোরকো ও 2 জুলু হতভম্ব ও লজ্জিত। শুধু আমি আমসলপ গাছের মন পড়লাম। ভাবলাম, দারুণ কৌশল। দৌড়ে চলেছে আমসলপ গাছ। তার পিছনে ছুটতে শুরু করেছে রেজু। তবে জুলুকে ধরতে পারবে না। আমসলপ গাছ জুলুল্যান্ডের সমতল জমিতে দৌড়াতে অভ্যস্ত। ধেয়ে চলেছে রেজু, কিন্তু একে বেঁকে ছুটছে আমসলপ গাছ, যেন ওর লক্ষ্য ঢালের উপর ওঠা। তবে কিছুক্ষণের ভিতর হাঁপিয়ে গেল রেজু। তারপরও আরও 20 গজ ছুটল আমসলপ গাছ। ততক্ষণে পৌঁছে গেছে ঢালের উপর। ওখানে চরকির মতো ঘুরে দাঁড়ালো সে। 10 সেকেন্ড থেমে স্বাভাবিক করে নিল শ্বাস। ওর চেহারা পরিষ্কার দেখলাম, যেন চতুর কোনো নেকড়ে হাসছে। ভয়ঙ্কর হাসি ফুটে উঠেছে ঠোঁটে। বেরিয়ে পড়েছে ধবধবে সাদা দাঁতগুলো। গাল দুটো চুপসে গেছে। ঝুলঝুল করছে 2 চোখ। কপালের গর্তের উপর দপদপ করছে হীরা। স্থির দাঁড়িয়ে নিজেকে শান্ত করল আমসলপ গাছ। ভয়ঙ্কর লড়াইয়ের জন্য তৈরি হলো। দৌড়া! দর্শকরা চিৎকার করে উঠল। কোর শহরের দিকে পালা, কালো কুকুর। আমসলপ গাছ বুঝতে পারছে ওই লোকগুলো ওকে টিটকারি দিচ্ছে, তবে পাত্তা দিল না সে। কুঁজো হয়ে ধুলোর উপর ঘর্মাক্ত হাত দুটো মুছে নিল। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে তীরে গেল রেজুর দিকে। আমি বহুবার লড়াইয়ে নতুন অনেক কিছু দেখেছি, তবে আগে কখনো কাউকে এভাবে তেড়ে যেতে দেখিনি। সিংহী এমন দ্রুত শিকার করে।
জুলুর পা মাটি স্পর্শ করছে না। ছুড়ন্ত বর্ষার মতো ছুটে গেল আমসোলোপোগাস। তবে রেজুর 12 ফুট আগে পৌঁছে থেমে গেল। চোখে চোখ রাখলো। কুঁজো হয়ে গেল। তারপর ছিটকে উঠল বাতাসে। নিজে সে লাভ না দেখলে বিশ্বাস করবে না কেউ। ওটা বোধহয় আমসোলোপোগাস শিখেছে সিংহের কাছ থেকে, অথবা স্প্রিং বাকের কাছ থেকে। অনেক উপরে উঠে গেল জুলু। এতক্ষণে বুঝলাম ওর পরিকল্পনা। ডিঙিয়ে গেল দানব রেজুকে। দৈত্যের মাথার 8 ফুট উপর দিয়ে পেরোলো আমসোলোপোগাস। উড়ন্ত অবস্থায় নিচের দিকে প্রচণ্ড কোপ দিল। আঘাতটা পড়ল রেজুর মাথার পিছনে। কোনো ভুল হয়নি। দেখতে পেলাম মাথা থেকে ছিটকে উঠল তাজা রক্ত। ধপাস করে মুখ থুবড়ে পড়ল রেজু। তাকে পেরিয়ে গিয়ে নামলো আমসোলোপোগাস। কয়েক পা দৌড়ে থামলো। ঘুরেই আবার তেড়ে গেল প্রতিপক্ষের দিকে। উঠে বসতে শুরু করেছে রেজু, তবে দাঁড়াতে পারল না। তার আগেই ইনকোসিকাস ঘ্যাস করে নেমে এলো ওর ঘাড়ের উপর। কোনো লোক যে এত শক্তিশালী হতে পারে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ওই আঘাতের পরও উঠে দাঁড়ালো রেজু। পাগলের মতো চারপাশে চালালো কুঠার। তবে ধীর হয়ে গেছে তার নড়াচড়া। আবারও তার পিছনে চলে গেল আমসোলোপোগাস। পরপর 3বার কুঠার নামিয়ে আনলো। তৃতীয় কোপে কাটা পড়ল প্রকাণ্ড মেরুদণ্ড। রেজুর হাত থেকে পড়ে গেল কুঠার। ধীরভঙ্গিতে মাটির উপর পড়ল লোকটা। একটা স্তূপের মতো ওখানে পড়ে রইল। সব শেষ ভেবে দৌড়ে ওখানে চলে গেলাম। রেজুর লাশের পাশে দাঁড়িয়েছে আমসোলোপোগাস। ওকে খুব ক্লান্ত মনে হলো। কুঠারের হাতলে ভর দিয়েছে। চোখ দুটো বন্ধ। থরথর করে কাঁপছে দুপা। তবে এখনো মরেনি রেজু। গর্তে ঢোকা চোখ দুটো মেলল সে। জুলুর দিকে তীব্র ঘৃণা নিয়ে চেয়ে রইল। তুমি আমাকে হারাতে পারোনি কালো মানুষ। যেন অনেক দূর থেকে ভেসে এলো তার কণ্ঠ। হাঁপিয়ে চলেছে। তোমার ওই কুঠার জিতেছে। আমার ওই কুঠার চুরি করে এক মেয়ে লোক। হ্যাঁ, তোমাকে সব বলে দিয়েছে সাদা ডাইনি। নেকড়ের মতো কালো মানুষ। হয়তো আবার অন্য কোথাও দেখা হবে। নতুন করে আবারও লড়বো আমরা। হ্যাঁ, যদি আমার 2 হাত তোমার গলার উপর রাখতে পারতাম, তোমাকেও সঙ্গে নিতাম অন্ধকারের দেশে। অল্প কিছুদিনের জন্য জিতল লুলুলা। ওটা তার ভাগ্য। তবে আমার চেয়ে করুণভাবে মরবে সে। আহ, জানি ওর ওই সুন্দরের জাদু লজ্জাজনকভাবে। হঠাৎ কেঁপে উঠল রেজু। 2 হাত ছড়িয়ে দিল দুদিকে। 2 ঠোঁটের ভিতর বুদবুদ উঠল। শুনতে পেলাম না তার শেষ কথা। ঝুঁকে পড়ে তাকে দেখলাম। আমার মনে হয়েছে এই লোক আধা মানব। পায়ের বজ্র আওয়াজ শুরু হয়েছে ততক্ষণে। কারা যেন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। প্রাচীন শত্রুকে অসহায় পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল আয়েশার আমাহ্যাগাররা। হাত ছোড়া বা বসা দিয়ে দেখতে না দেখতে ছিন্ন ভিন্ন করলো রেজুর দেহ। আমাহ্যাগারদের ঠেকানোর কোনো সুযোগ ছিল না। অবসন্ন আমার। আফসোস রয়ে গেল ওই দানবীয় দেহ পরীক্ষা করতে না পেরে। জানা হলো না তার বিশাল দাড়ির নিচে কী বর্ম ব্যবহার করত। ওটা ঠেকিয়ে দিয়েছে এক্সপ্রেস বুলেট। গায়ে জোরে আঘাত এনেছে আমসোলোপোগাস। তারপরও খুরের মতো ধার কুঠার ইনকোসিকাস ফিরেছে। আবার যখন ঘুরে চাইলাম, রেজুর দেহ টুকরো করে নিয়ে গেছে আমাহ্যাগাররা। পরে বোধহয় ওসব দিয়ে কবচ তৈরি করবে। এটুকু বুঝলাম, রেজু ছিল আমার দেখা সবচেয়ে প্রকাণ্ড ও ভয়াবহ চেহারার মানুষ। অনেক বয়স হওয়ার পরও তার ছিল অস্বাভাবিক শক্তি। আমার মনে হয়েছে তার বয়স ছিল কমপক্ষে 70। এ জাতি নিজ কোনো কারণে তাকে ঘিরে তৈরি করেছে নানান অলীক গল্প। এবার লক্ষ্য করলাম চেতনা ফিরেছে আমসোলোপোগাসের। চেয়েই দেখল বিলালিকে। কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতড়ে চলেছে বুড়ো।
চারপাশের পরিবেশ দেখছে দার্শনিক তৃপ্ত চোখে। যে কারণেই হোক বিলালির ভঙ্গি দেখে রেগে গেল আমসোলোপোগাস। চেঁচিয়ে উঠল, কথা ভর্তি প্রাচীন থলি। আমার ধারণা তুমিই টিটকারি দিয়েছ। ভেবেছ ভেবেছ নরখাদক ষাঁড়ের শিঙের ভয়ে পালাতে চাই। রেজুর দেহ দেখতে এদিক ওদিক চাইল সে। নেই দেখে বলল, হ্যাঁ আমি ক্লান্ত, কিন্তু এবার আমার ওই অপমান ধুয়ে নেব তোমার রক্তে। বিজয়ী কালনায়ক কি বলছে? রাতের অতন্দ্র প্রহরী? খুব ভদ্রতার সঙ্গে জানতে চাইল বিলালি। প্রতিটি শব্দ ধীরে ধীরে বললাম বিলালিকে। দুহাত সামনে বাড়িয়ে দিল সে। কপালে উঠেছে চোখ দুটো। ভয়ের চোটে ঘুরে ঝেড়ে দৌড়াতে লাগলো। আমসোলোপোগাস অবশ্য তাকে ধাওয়া করল না। কোর শহর পৌঁছানোর আগে বিলালির টিকি দেখিনি। বিশাল রেজুর পতনের পর সূর্য পূজারীরা হাহাকার করে উঠল। একবারও ভাবেনি তাদের রাজাকে খুন করা সম্ভব। পুরো লড়াই মন্ত্রমুগ্ধের মতো দেখেছে, কিন্তু যখন দেখলো সত্যিই মরেছে রেজু, আর দেরি করল না। প্রাণপণে পালাতে লাগলো। আমাদের আমাহেগাররা তাদের পিছু নিল, তবে খানিক দৌড়ে থেমে গেল। আহতদের বাগে পেয়ে খুন করল। কোনো জীবিত সূর্য পূজারী নেই নিশ্চিত হয়ে ফিরল। আমি তাদের সঙ্গে যাইনি, তবে ততক্ষণে বুঝেছি আমরা সত্যি যুদ্ধ জিতেছি। এ নিয়ে আর ভাবতে চাইলাম না। আমাহেগারদের এই দলের আচরণ ও অদ্ভুত নিয়মগুলো বলে দেয় এরা প্রায় পশু। রাতের এ বাদুররা হিংস্র ও কুরু কুর ভালো কুর ভালো করে লড়তে শেখেনি। এক কথায় আমি এদের সঙ্গে মিলে কিছু করতে চাই না। আমাদের আমাহেগারদের নিয়ে রেজুর অনুসারীদের খুন করতে যাওয়ার ইচ্ছে আমার নেই। আরও জরুরি বিষয় মনে এসেছে। উদ্ধার করতে হবে ইনেসকে, কিন্তু সে কোথায়? হ্যান্স যদি পুরোহিতের কথা বুঝে থাকে, ইনেজ আছে ওদিকের এক কুঁড়ে ঘরে। ওখানে যদি না পাই আবার খুঁজতে বেরোবো। হ্যান্সকে ডেকে নিলাম। আমসোলোপোগাসের বিশাল লাফ নিয়ে বকবক করতে লাগলো সে। আমাদের সঙ্গে এলো চুলু যোদ্ধারাও। ঢাল পেরিয়ে চলে এলাম কুঁড়ে ঘরের সামনে। ওটা ডাল দিয়ে তৈরি খাঁচা বলা যায়। দৈর্ঘ্যে হবে 20 ফুট, প্রস্থে 15 ফুট। দরজার বদলে পূব দিকে ফোকর। ওটা ঢেকেছে ভারী পর্দা। সামনে দাঁড়িয়ে খচখচ করতে লাগলো মন। কান পাতলাম। পর্দা সরানোর সাহস হলো না। কে জানে ভিতরে কি দেখব। এরপর মন স্থির করে এক টানে সরিয়ে দিলাম পর্দা। আরেক হাতে উঠে এসেছে রিভলভার। ভিতরে চোখ ফেলে প্রথমে কিছুই দেখলাম না। পাম গাছের ডাল ও পাতাগুলো ভেদ করে ভিতরে ঢোকেনি সূর্যের আলো। অন্ধকারে চোখ সয়ে আসতে কিছুক্ষণ লাগলো। তারপর দেখলাম ঘরের পিছনে সিংহাসনের মতো আসনে কে যেন। আসনের সামনে 2 সারিতে বসেছে সাদা আলখেল্লা পরনে 6 জন পূজারিনী। মনে হলো তাদের গলা থেকে ঝুলছে শেকল। কোমরে বড় ছোরা। পূজারিনী ও সিংহাসনের মাঝে পড়ে আছে এক মৃত লোক। পোশাক দেখে মনে হলো সে পুরোহিত ছিল। হাতে এখনো বিশাল বর্শা। সিংহাসনে বসা মানুষটি একদম নীরব ও স্থির। ঘরের ভিতর সবাই স্তব্ধ। একবার মনে হলো এরা সবাই মারা গেছে। বিষাদ চোখ। ফিসফিস করে বলল হ্যান্স, সঙ্গে কোণের সঙ্গিনী দল। মনে হয় যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর বুড়ো পুরোহিত তাকে খুন করতে আসে, কিন্তু কোণের সঙ্গিনীরা ছোড়া দিয়ে তাকে খুন করেছে। পরে বুঝলাম ঠিকই বলেছে হ্যান্স। সিংহাসনের উপর সত্যি ইনেজ। প্রচণ্ড রাগে পাগল হয়ে ওকে খুন করতে এসেছিল পুরোহিত, পাল্টা মহিলাদের হাতে মারা পড়েছে। জুলুদের নির্দেশ দিতে ফোকরের চারপাশ থেকে সরাতে লাগলো ডাল। 2 মিনিট পেরোনোর আগেই ঘরের ভিতর আলো এসে পড়ল। এবার রিভলভার ও বর্শা হাতে আমরা ঢুকে পড়লাম ভিতরে।
হাঁটু গেড়ে বসা মহিলারা ঘুরে চাইল আমাদের দিকে। তারা প্রত্যেকে তরুণী ও সুন্দরী, মিষ্টি চেহারা এখন রাগে বিকৃত। চট করে ছোরা বের করতে চাইল, সঙ্গে সঙ্গে নিষেধ করলাম। হাতের ইশারা করে ঘর থেকে বেরিয়ে যেতে বললাম। বুঝিয়ে দিয়েছি কোনো ক্ষতি করতে আসিনি, কিন্তু যেন বুঝতে চাইল না। হ্যান্স ও আমি রিভলভার দিয়ে আগেই এদের কাভার করেছি। তরুণীরা খুন করেছে ওই পুরোহিতকে, কাজেই মনে হয়নি ইনেজের উপর আক্রমণ আসতে পারে। ইনেজের উদ্দেশ্যে কি যেন বলে উঠল তারা। একই সঙ্গে মাথা নিচু করল, তারপর কোমর থেকে ছোরা বের করে ঘ্যাচ করে গেঁথে দিল নিজেদের হৃৎপিণ্ডে। হতবাক হয়ে গেলাম, ভাবতে পারিনি এমন করুণ দৃশ্য দেখতে হবে। আজও জানি না কেন অমন করলো। হয়তো তাদের উপর দায়িত্ব ছিল নতুন রানের দেখভাল করার, এবং তাদের মনে হয় নিজেদের কাজে ব্যর্থ হয়েছে। তখনই স্থির করে অপমান সহ্য করার চেয়ে মৃত্যুবরণ করা ভালো। আমরা মৃত ও মৃতপ্রায় তরুণীদের বাইরে নিয়ে এলাম। তখনও যারা বেঁচে থাকলো তারা কিছুক্ষণের ভিতর মারা গেল। আবার ভিতরে ঢুকে সিংহাসনের সামনে গেলাম। কাঠ ও হাতির দাঁত দিয়ে নকশা করা সিংহাসন, তার উপর পাথরের মতো স্থির বসে আছে ইনেস। আমার মনে হলো মারা গেছে, এক চুল নড়ছে না। খেয়াল করলাম চামড়ার ফিতা দিয়ে ওকে বেঁধে রাখা হয়েছে। ফিতার উপর বসানো সোনার কারুকাজ, কপাল ঢেকে দিয়েছে নেকাব, তবে আয়েশার নেকাব থেকে খানিক অন্যরকম। দীর্ঘ চুলের বেনি থেকে ঝুলছে বড় দুই মুক্তা, পাতলা মসলিন কাপড়ে আপদমস্তক ঢেকে দেয়া হয়েছে। কণ্ঠ থেকে ঝুলছে দীর্ঘ সোনার নেকলেস, তার শেষে গোল আকৃতির বিরাট লকেট, যেন ঝলমল করছে সূর্য। অত্যন্ত দক্ষতা নিয়ে তৈরি করা হয়েছে ওটা। ফিতাগুলোর গিট খুলতে না পেরে কেটে ফেললাম, আস্তে করে সরিয়ে দিলাম নেকাব। ও যে ইনেস কোনো সন্দেহ নেই, এবং জীবিত। বাতাস নেয়ার সময় উঁচু হচ্ছে বুক, চোখ দুটো বিস্ফারিত, কিন্তু জ্ঞান নেই। বোধহয় কোনো ধরনের ওষুধ দেয়া হয়েছে। হতে পারে ভয়াবহ কোনো দৃশ্য দেখে বিহ্বল। স্বীকার করছি ওই মুহূর্তে খুশি হলাম। আমি বেঁচে গেলাম। ওকে বলতে হলো না কিভাবে মরেছে ওর বাবা। ওকে কাঁধে তুলে বেরিয়ে এলাম ভয়ানক ওই জায়গা থেকে। দূরে একটা গাছের ছায়ায় শুইয়ে দিলাম। একটা স্ট্রেচার তৈরি করতে হবে। বুঝছি না ওর এই অবস্থায় কী ধরনের আচরণ করা উচিত। ঠিক করলাম ওর মুখে মদ ঢেলে চেতনা ফেরাবো না। এভাবে শেষ হলো দীর্ঘ এক অভিযান। উদ্ধার পেল জুলুদের প্রিয় বিষাদ চোখ ইনেজ। 19। ফিরবার সময় উল্লেখযোগ্য তেমন কিছু ঘটল না। আবার ফিরে এলাম ধ্বংসস্তূপের শহরে। জীবনে প্রথম এবং শেষবারের মতো পালকি চলল আমসোলোপোগাস। আগেই বলেছি, সামান্যতম আহত হয়নি, কিন্তু ফুরিয়ে গেছে উদ্যম, যেন শেষ হয়ে গেছে মানসিকভাবে। কেউ ভাবতে পারেনি ওই দুঃসাহসী মানুষ নার্ভাস হবে। কারো সঙ্গে কথা বলতে চাইল না, একাকী বসে রইল পালকিতে। পরে আমাকে বলল ওই জাদুকর আমার সব শক্তি শুষে নিয়েছে। লড়তে গিয়ে যখন বুঝলো রেজুর বর্ম ভেদ করা অসম্ভব, এদিকে পিছে যাওয়া যায় না, তখন বুদ্ধি করে মাথার উপর দিয়ে লাফিয়ে যেতে চেয়েছে। আমাকে বলল কম বয়সে আগেও একবার ওই কৌশল করে প্রহরীদের টপকে পৌঁছে যায় শত্রুর কাছে। রেজুর উপর দিয়ে যাওয়ার সময় আমসোলোপোগাস জানত হেরে গেলে চলবে না, সেক্ষেত্রে মরতে হবে। শুধু তাই নয়, ওর মরণ মানে মাকুমাজান ও অন্যদের মৃত্যু। বাধ্য হয়ে উঁচু জমিতে গিয়ে উঠেছে। ওখান থেকে লাফিয়ে শেষ করতে চেয়েছে লড়াই। আমসোলোপোগাস বলল তাকে শেষ করতে পেরেছি, কিন্তু আমি এখন লম্বা শীত শেষে গর্ত থেকে বেরোনো সাপ রোদে পড়ে আছি। আমসোলোপোগাস আরও বলল
ওর কপাল ভালো যে রেজু ওকে নাগালে পায়নি। যদি পেত মট করে ভেঙে দিত ঘাড়, ঠিক যেভাবে ভুট্টার আটি ভাঙে বেবুন। আমচলপ গাছের এত শক্তি নেই ওই বিশাল গরিলার নাগপাশ থেকে মুক্ত হয়। ওর সঙ্গে একমত আমি। মনে পড়ল রেজুর বিশাল মুখ, ফুলে উঠছিল মাংসপেশি। ইস্পাতের হাতলওয়ালা কুঠার যেভাবে চালিয়েছে আমচলপ গাছের উদ্দেশ্যে, যাই হোক, পরে ওটা খুঁজে পাইনি। হারিয়ে গেছে বা চুরি করেছে কোনো অ্যামাহ্যাগার। অবাক হয়ে ভেবেছি কোথা থেকে এসেছিল ওই লোকের প্রচণ্ড শক্তি। দেখে মনে হয়েছে তার বয়স অনেক। কথিত স্যামসনের যেমন চুল থেকে মিলত শক্তি, হয়তো তেমনি ছিল রেজুর দাড়ি। এখন আর জানার উপায় নেই। পরে রেজু সম্বন্ধে যে কাহিনী শুনেছি, মনে হয়েছে ওই লোক সত্যি আকৃতি ও শক্তির দিক দিয়ে ছিল হারকিউলিসের মতো। তবে বুঝি ওই লোকের নামে যেসব ফালতু আধিভৌতিক ক্ষমতার কথা বলা হতো, সব আসলে মিথ্যা। হ্যাঁ, সে প্রচণ্ড শক্তিশালী লোক, এবং দুনিয়া জুড়ে তার মতো বহু লোক আজও রয়েছে। সবচেয়ে বড় কথা, ওই লোক এখন মারা গেছে। আমি রেজুর দেহ ও বর্ম পরীক্ষা করার আগেই হাত পা সব ছিঁড়ে খুঁড়ে নিয়ে গেছে আমাহ্যাগার নামের রক্তচাটা কুকুরগুলো। দানবীয় ওই লোকের জীবনের কাহিনী শেষ, আর কখনো ফিরবে না সে। যেখানে মারা গেছে সেখানে কবর দিয়েছি রবার্টসনকে। কবরে নামানোর সময় বেচারার দিকে চেয়ে শিউরে উঠেছি। তাকে এক কোপে প্রায় দুটুকরো করে দিয়েছে রেজু। অন্তরের অন্তঃস্থলে টের পেয়েছি ওই বুনো লোক কত ভয়ঙ্কর হলে অনায়াসে একজনের দেহ এভাবে চিরে দিতে পারে। আমি লিখেছি সে অসভ্য, বুনো ইত্যাদি। তবে এসব দিয়ে বর্ণনা করা যায় না রেজুর। তার ছিল এক ধরনের ধর্ম, ছিল কল্পনা শক্তি। চুরি করে এনেছে সাদা এক মেয়েকে, তাকে নিজের রানী করতে চেয়েছে। আয়েশার নকল তৈরি করে অন্য এক অঞ্চলের মানুষকে নিজের অধীনে আনবার চেষ্টা করেছে। হাতে পেলে মেরে ফেলতো আয়েশাকে। ইনেজের জন্য একদল সেবিকা যোগান দিয়েছে, তাদের শপথ করিয়েছে। তারাই হত্যা করেছে খুনে পুরোহিতকে। তারপর শপথ রক্ষা করতে না পেরে বাধ্য হয়ে আত্মহত্যা করেছে। এসব থেকে বোঝা যায় রেজু কোনো অসভ্য লোক ছিল না। হয়তো ছিল হারিয়ে যাওয়া কোনো সভ্যতার প্রতীক। হতে পারে সে অত্যন্ত বুদ্ধিমান কোনো স্বৈরশাসক। আসলে কি ছিল তা আমি জানি না, আর জেনেও কাজ নেই। আমার জন্য এটা জানা যথেষ্ট যে রেজু মারা গেছে এবং দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কেউ চাইলে রেজু বা তার জাতি সম্পর্কে আরও জানতে পারে। সেক্ষেত্রে যেতে হবে তাদের গ্রাম বা শহরে। আমি ওখানে যেতে চাইনি। পুরো পথ একবার নড়ল না ইনেজ। যতবার গেছি ওর পালকিতে দেখেছি শুয়ে আছে, চোখ দুটো বিস্ফারিত। ওই নিষ্প্রহ মুখ দেখে ভীত হয়ে উঠেছি। মন কু ডেকেছে, বেচারি না মরে যায়। ওকে কোনো দিক থেকে সাহায্য করতে পারিনি। তবে পালকি বাহকদের বলে দিয়েছি তাড়াতাড়ি এগোতে হবে। পাহাড় টিলা পেরিয়ে সমতল ধরে দ্রুত চললাম আমরা। সূর্য অস্তের সময় পৌঁছে গেলাম কোর শহরে। পরীক্ষা পেরোনোর সময় দেখা করতে এলো বুড়ো বিলালি। বারবার কুর্নিশ করল। এক চোখ রেখেছে নির্দিষ্ট পালকির উপর। ওখানে শুয়েছে আমচলপ গাছ। বুড়োর ভয় যে কোনো সময়ে তেড়ে আসবে সে। যুদ্ধ জেতার পর থেকে সবাই আমাদের অন্য চোখে দেখছে। আমরা যেন স্বর্গীয় কোনো দেব। আমাদের মহান সেনাপতি, বলল সে, যিনি সবসময় শাসন করেন, তিনি জানাতে বলেছেন অসুস্থ সাদা মেয়ে থাকার জন্য ঘর তৈরি। আপনার বাড়ি তার কাছেই, সহজে তার দেখভাল করতে পারবেন। অবাক হয়ে ভাবলাম, আয়েশা কি করে জানলো ইনেশ অসুস্থ?
তবে আমি এত ক্লান্ত যে কোনো প্রশ্ন করলাম না। তাকে বললাম পথ দেখাতে। আমাদের নিয়ে এলো আগের সেই অতিথিশালা থেকে একটু দূরের এক বাড়িতে। এবারই ঝড়পোষ ঝাড়পোষ করে মুছে রাখা হয়েছে। মেঝের উপর আরামদায়ক বিছানা। খোলা আকাশের নিচে ঘুমাতে হবে না, ছাদ নেই, কিন্তু সে জায়গা চাটাই দিয়ে ঢেকে দেয়া হয়েছে। মধ্যবয়স্কা দুই মহিলা অপেক্ষা করছে। সাধারণ অ্যামাহ্যাগার থেকে উঁচু পর্যায়ের মানুষ মনে হলো তাদের। বিলালি জানালো এদের কাজ অসুস্থদের সেবা দেয়া। ইনেসকে বিছানায় শুইয়ে দেওয়ার পর ওই নার্সদের হাতে ওকে তুলে দিলাম। মনে রেখেছি আমি ডাক্তার নই। যে কটা ওষুধ চিনি সেগুলো ইনেজের উপর প্রয়োগ করার সাহস নেই। তাছাড়া বিলালি জানালো যিনি সবসময় শাসন করেন তিনি শীঘ্রই সাদা মেয়েকে দেখতে এসে সুস্থ করে দেবেন। আমি বললাম আশা করি তাই যেন হয়। এরপর নিজের বাড়িতে ফিরলাম। অপেক্ষা করছে রাজকীয় খাবার। আরও দেখলাম একটা জগ। বিলালি জানালো ওঠার তরল আমাদের তিনজনকে পান করতে হবে। এটা আয়েশার নির্দেশ। এর ফলে দূর হবে সব ক্লান্তি। চুমুক দিয়ে দেখলাম এ পানীয় শেরির মতো ফ্যাকাশে হলদেটে। মনে হলো ওটা বিষও হতে পারে। তবে স্বাদ দারুণ ভালো। খুব কড়া মনে হলো না। একটু পর সত্যি শুরু হলো ওটার চমৎকার প্রতিক্রিয়া। দেখতে না দেখতে আমার সমস্ত ক্লান্তি হারিয়ে গেল। মনে হলো আমার উপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে ভারী কোনো আলখেল্লা। ভালো লাগতে লাগলো। জোর খিদে চাগিয়ে উঠল। গত এক বছরে এমন ক্ষুধার্ত হইনি। এক কথায় ওই ককটেল দারুণ জিনিস। দুঃখের কথা দুঃখের কথা ওটার রেসিপি আমার জানা নেই। পরে অবশ্য আয়েশা জানিয়েছে ওটা ডিস্টিল করা হয়েছে নিরীহ লতা থেকে। ভিতরে কোনো অ্যালকোহল ছিল না। কোনো ক্ষতি হবে না বুঝে খানিক দিলাম হ্যান্সকে। এরপর আমসলো পোগাসকে। সে বসেছে আহত জুলুদের পাশে। তার কাছ থেকে জানলাম আহত যোদ্ধারা প্রায় সুস্থ। ওই পানীয় দিলাম গোরাকোকে। সেও হতক্লান্ত। কারো উপর খারাপ কোনো প্রভাব পড়ল না, বরং চাঙ্গা হয়ে উঠল সবাই। এরপর মুখ হাত ধুয়ে খেয়ে নিলাম দারুণ ডিনার। পেট ভরে খেলাম, কিন্তু হ্যান্সের কাছে আমি যেন শিশু। একটু দূরে বসে আমার কয়েক গুণ খাবার সাবড়ে দিল। খাওয়া শেষে বলল বাস, সত্যি খারাপ কিছু হতে পারত, কিন্তু বদলে ভালো হয়েছে। লালদারি বাস মরেছে তা মন্দ না। পাগল নিয়ে চলা কঠিন। তবে আপনার যাজক বাবা কষ্টে পড়লেন। ওই আগুনের দেশে লালদারি বাসের উপর কড়া নজর রাখতে হবে। দীর্ঘশ্বাস ফেললাম। পাগল হয়ে যাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। কিন্তু এখন ভয় লাগছে রবার্টসনের মেয়ে ওই একই পথে চলেছে। না বাস, খুশি স্বরে বলল হ্যান্স। মনে হয় তার ভিতর একটু পাগলামি থাকবে। রক্তের ভিতর আছে তো। তার উপর ভয়ঙ্কর সব ঘটনা দেখেছে। তবে ভালোই থাকবেন। বুড়ো জিকালির মাদুলি তাকে মরতে দেবে না। ওটা জানে বিষাদ চোখকে উদ্ধার করতে গিয়ে অনেক খেটেছি। বাস, ওই মাদুলি দারুণ জিনিস। প্রথমে আপনাকে আমাহাগারদের সেনাপতি করেছে, নইলে ওরা লড়তো না। এসব ভালো করেই জানতো কপাল বাঁধা ডাইনি। তারপর ওই মাদুলি পুরো যুদ্ধে আমাদের ভালো রেখেছে। আমসোলোপোগাসকে শক্তি দিয়েছে, নইলে কিছুতে বিরাট মানুষকে ওকে শেষ করতে পারতো না। ওটা যেন আমাকে খুন করার শক্তি দিল না। ওটা কেন আমাকে খুন করার শক্তি দিল না হ্যান্স? আমি দুটো এক্সপ্রেস বুলেট ছুঁড়েছি ওর বুকে, টোকাও পড়েনি তাতে। অথচ ষাঁড় বাফেলো কাঠির উপর নাচলেও গুলি লাগার কথা। বাস, এ তো সহজ কথা। আপনি গুলি লাগাতে পারেননি। আপনি তো বেশিরভাগ সময় অন্য কিছুর উপর গুলি ছোড়েন। এ অপমানের পর লাফিয়ে উঠে লাথি দিতে চাই কিনা তা দেখছে সতর্ক হ্যান্স। তবে চুপ থাকলাম।
পরিস্থিতি আওতার ভিতর দেখে নিয়ে বলতে লাগলো, অথবা ঘনদাড়ির নিচে দারুণ কোনো বর্ম ছিল। এমা হ্যাগারদের দেখেছি তার দাড়ি চুল ছিঁড়ছে। হাত পা সব নেয়ার সময় দেখলাম সেগুলোর সঙ্গে দস্তার টুকরো। মাদুলি চেয়েছে আপনাকে নয়, আমসোলোপোগাসকে দিয়ে তাকে খুন করাবে। নইলে তো বাকি জীবন মনের কষ্ট নিয়ে বেঁচে থাকতো আমসোলোপোগাস। অথচ দেখুন এখন দুই লেজওয়ালা মোরগের মতো কক করছে। শুধু ভোরের বদলে এখন সারা রাত বাঘ দেবে। মনে করে দেখুন, বাস রেজু যখন পাল্টা হামলা করছে আর আমাহ্যাগাররা ভাগতে চাইছে, তখন দারুণ মাদুলি আবারও তাদের মন ঘুরিয়ে দিল। আমাদের আমাহ্যাগারদের খেয়ে ফেলা হবে। সেসব ভুলে ওরা সাহসী হয়ে উঠল, ঠিক সময়ে হামলা শুরু করলো। সত্যি, কিন্তু আমার ধারণা ওই যুদ্ধে বড় ভূমিকা রেখেছে মন্দিরের সেই পূজারিনী। তাকে দেখতে পাওনি হ্যান্স? নিশ্চয় দেখেছি বাস। আমার ধারণা সে তখন মুখ থেকে কাপড় তোলে, আর তার ভয়ঙ্কর বুড়ি চেহারা দেখে রেজুর লোক খুব ভয় পায়। তবে আসল ওই মাদুলি, ওটাই আসল। বুড়ি আর কি করত? কখনো দেখেছেন কোনো মেয়ে যুদ্ধে কাজে এসেছে? এদের কাজ বড়জোর শিশুদের লালন পালন করা। ওই বুড়ি তাও পারেনি। কাপড়ের নিচে এমন লুকিয়ে থাকতো, তাকে একটা লোক বিয়ে করেনি। লণ্ঠনের আলোয় হঠাৎ দেখলাম ঘরের ভিতর হ্যান্সের 6 ফুট পিছনে এসে দাঁড়িয়েছে আয়েশা। উৎসাহ নিয়ে বলে চলেছে হ্যান্স, আপনি নিশ্চিত থাকুন, ওই কাপড়ের ঝুলি আসলে অতি সাধারণ। বুড়ি খামোখা মানুষকে ভয় দেখায়, বোঝাতে চায় তার ক্ষমতা আছে। এখন বোঝাতে চাইবে আমাহ্যাগারদের ধেয়ে যেতে বাধ্য করেছে। অথচ আসল জিনিস পথ উন্মুক্তকারীর ওই মাদুলি। পারলে আমার সামনে আসুক বুড়ি, মুখের উপর কথা বলে দেব। ততক্ষণে অবশ হয়ে গেছে আমার দেহ। তারপর মনে পড়ল হ্যান্স কথাগুলো বলেছে ডাচ ভাষায়। এ ভাষা জানে না আয়েশা। একটু সামনে বাড়ল, ফলে ওর ছায়া গিয়ে পড়ল হ্যান্স ও সামনের মেঝের উপর। মাথা ঢাকা বিকৃত ছায়ার দিকে চাইল হ্যান্স, তারপর ধীরে ধীরে ঘাড় ফেরালো। কয়েক মুহূর্ত ওই মূর্তির দিকে চেয়ে রইল, যেন বরফে জমে গেছে। তারপর ভীষণ ভয়ে চিৎকার ছেড়ে এক লাফে বাড়ি ছেড়ে রাতের আধারে ভেগে গেল। মনে হয় চিতাবাঘ যখন গাছের কাছে নেই, তোমার ওই হলদেটে বাদর ডাল ছড়ে, বলল আয়েশা। তবে চিতাবাঘ কাছে এলে পালাতে থাকে। আমাকে কিছু বোঝাতে যেও না। ওই বেবুন আমার নামে খারাপ কথা বলছিল। আমার নেকাবের ব্যাপারে ওর খুব কৌতূহল। সেভাবে সুন্দরী মেয়েরা সর্বক্ষণ পুরুষদের রূপ দেখাতে চায়। মুখ শুকিয়ে গেছে আমার। তারপর দেখলাম মৃদু হেসে ফেলল আয়েশা, কৌতুক বোধ করছে। বলল, বাদরটা নিজের মনে থাকুক। যখন গুপ্তচর হয়ে রেজু শিবিরে খুনি পুরোহিতকে শেষ করলো, তখনই জানি সে ভালো আর সাহসী বাদর। ওর মনের কথা জানলে কি করে? জানতে চাইলাম। অন্য ভাষায় বলেছে, ওই ভাষা তুমি জানো না। হয়তো মানুষের চেহারা পড়তে পারি অ্যালান, বা কারো পিঠ। মনে পড়লো হ্যান্স ওর দিকে পিঠ দিয়ে ছিল। হয়তো বুঝতে পারি কারো পিঠ, কণ্ঠস্বর বা হৃদয় থেকে। কিভাবে জানি? এটা বড় বিষয় নয়। মূল কথা, আমি যে কারো মন পড়তে পারি। যাক এসব, আমাকে নিয়ে চলো সাদা মেয়ের কাছে। রেজু ওকে বউ করতে চেয়েছে। চোখের সামনে বলি দিতে চেয়েছে ওর বাবাকে। তারপর কাজের মেয়েকে যেভাবে খেয়েছে ওই লোককে খেয়ে নিত। এখন তো ওর বাবা মারা গেছে, আর হলদেটে বাদর বলেছে তা ভালো হয়েছে। না, আবার জানতে চেয়েও না কিভাবে ওর পিঠ থেকে বুঝলাম। হেসে ফেলল আয়েশা। তারপর গম্ভীর হয়ে বলল, ওই মানুষের মগজ পচে যায়। যদি বেঁচে থাকতো, মরা পর্যন্ত কষ্ট পেত। ভালো হয়েছে পুরুষের মতো লড়াই করে মরেছে। তার মেয়ে তো বেঁচে আছে।
হ্যাঁ, কিন্তু ফাঁকা হয়ে গেছে ওর মন। অ্যালান, ওই মেয়ে যে কষ্টের ভিতর পড়েছে, ওর অন্তর শূন্য থাকা আশীর্বাদ। তুমি বুঝবে কি বলেছি? তোমার জীবনে এমন মুহূর্ত এসেছে, ভেবেছ একটু যদি ঘুমাতে পারতে। সত্যি বলতে স্বপ্নহীন গভীর ঘুম হচ্ছে স্বর্গ পাওয়ার মতো। এবার আমাকে ওর কাছে নিয়ে চলো। পাশের ভাঙা বাড়িতে চলে এলাম। এখনো বিছানার উপর শুয়ে ইনেজ, পরনে রেজুর দেয়া পোশাক, তবে মুখের সামনে থেকে সরিয়ে দেয়া হয়েছে নেকাব। চোখ দুটো এখনো বিস্ফারিত। কিছুক্ষণ ইনেজের দিকে চেয়ে রইল আয়েশা, তারপর বলল, রেজু ওকে ঠকাতে চেয়েছে এবং পেরেছে। আমার বর্বর প্রজারা ওকে মেনে নিত, রাজকীয় ছিল দেয়া হয়েছে। ইনেজের বুকের দিকে আঙুল তুলল আয়েশা। আলোর ভিতর ঝিকমিক করছে সূর্যের প্রতিকৃতি। এই মেয়ে সুন্দরী, ভদ্র ও ফর্সা। বহু বছর পর এত লক্ষ্মী মেয়ে চোখে পড়ল। কখনো কাউকে ঠেকাতে চায়নি, কিন্তু এখন আতঙ্কে ডুবেছে অন্তর। ওই মন জাগিয়ে তোলা সম্ভব। এখন কিছু না বুঝতে পারা ওর জন্য ভালো, নইলে বিগড়ে যেতে পারে মগজ। সেক্ষেত্রে আমার জাল দিয়ে ওকে ফেরাতে পারবো না। ওর বাবার তাই হয়েছিল। ইনেজ আপাতত এমন থাকুক, ভবিষ্যতে চিঠি ফিরবে, কিন্তু সেই চিঠি খুব জোরালো হবে না। আফসা দেখবে ভয়ঙ্কর দৃশ্যগুলো, সবই থাকবে অস্পষ্ট দুঃস্বপ্নের মতো। আর কে তা মনে রাখে? অ্যালান, একটু সরে দাঁড়াও। মেয়েরা, এবার কিছুক্ষণের জন্য এখান থেকে চলে যাও। ওর নির্দেশ মেনে নিলাম। কুর্নিশ করে চলে গেল নার্সরা। মুখের সামনে থেকে নেকাব সরিয়ে নিল আয়েশা। ইনেজের পাশে বসলো। দেখতে চেষ্টা করিনি বলবো না, কিন্তু এমনভাবে বসেছে ওর মুখ দেখতে পেলাম না। মনে হলো দুই ঠোঁট রাখলো ইনেজের ঠোঁটের উপর, তারপর ফু দিল। এক হাত উঁচু করে দোলাতে লাগলো, অন্য হাত রাখলো ইনেজের হৃৎপিণ্ডের উপর। 1 মিনিট বা তারও বেশি সময় ধরে ইনেজের চোখের সামনে দেখাতে লাগলো হাত। মাঝে মাঝে কপাল স্পর্শ করলো আঙুলের ডগা দিয়ে। তারপর উঠে বসলো ইনেজ। আয়েশা মেঝে থেকে নিল দুধের বোতলের মতো জগ, ওটা তুলে ধরল বেচারির ঠোঁটে। দুধ পান শেষে আবারও শুয়ে পড়ল ইনেজ। আমি ওকে জাদু করেছি। আমাকে কাছে যেতে ইশারা করলো আয়েশা। সামনে বেড়ে দেখলাম ইনেজ চোখ বুজে ফেলেছে। মনে হলো স্বাভাবিক গভীর ঘুমে ডুবে গেছে। আজ রাতের মতো ঘুমিয়ে পড়েছে, বলল আয়েশা। আর ঘুম থেকে ওঠার পর শিশুর মতো আনন্দে থাকবে, নিজেকে খুঁজে পাবে নিজ বাড়ি ফিরে। তখন থেকে ভদ্রমহিলা হয়ে উঠবে। ততদিনে এসব ভুলে গেছে। তুমি বলবে নদীর দানবগুলোকে শিকার করতে গিয়ে মরেছে ওর বাবা, আর যাদের খুঁজবে তাদের ব্যাপারে বলবে তারা কোথাও চলে গেছে। তবে আমার ধারণা, যখন বুঝবে ওর বাবা নেই, অন্যদিকে তেমন নজর দেবে না। ওর মনকে তেমন করে দিয়েছি। হিপনোটিক সাজেশন ভাবলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওটা কাজ করুক। মনে হলো আমার হৃদয় পড়ল আয়েশা। আস্তে মাথা দুলিয়ে বলল, ভয় পেও না অ্যালান। আমি ওষুধ ও অনেক কিছু দিয়ে চিকিৎসা করতে পারি। প্রকৃতির লুকানো বহু কিছু জানি। কালো মানুষ বা হলদেটে বাদর আমাকে যতই ডাইনি বলুক, আমি কারো ক্ষতি করছি না। প্রকৃতির কথা যখন তুললে, যুদ্ধে সঠিক মুহূর্তে হাজির হলে, আবার হারিয়ে গেলে, কিভাবে জানতে চাইলাম। তাই করেছি অ্যালান। বহু দূর থেকে দেখলাম আমার অ্যামাহ্যাগাররা পালাতে চাইছে, তখন গেলাম ওদের সাহস দিতে। রেজুত যোদ্ধাদের মনের ভিতর ঢুকিয়ে দিলাম ভয়। কিন্তু গেলে কি করে? হেসে ফেলে বলল, আমি হয়তো যাইনি, অথচ ভেবেছে গেছি। বড় কথা, সবার মনে হয়েছে আমি ওখানে। সে সময় আর কিছু করার ছিল না, চেয়ে রইলাম। বাধ্য হয়ে বললাম, আরে বোকা মানুষ, আর জানতে চেও না। সে জ্ঞান তোমার মাথার অনেক উপর দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, অজ্ঞতার কারণে তুমি ভাবো আত্মা থাকে
শুধু দেহের ভিতর, ঠিক নয়? ওকে বললাম, আত্মার বিষয়ে তেমনই ধারণা করি। কিন্তু অ্যালান, উল্টো জানো। আসলে দেহ থাকে আত্মার ভিতর, যেমন ঝিনুকের ভিতর মুক্তা থাকে, আরেকটা তেমন। মুক্তা তোমার কাছে দারুণ সুন্দর, কিন্তু ঝিনুকের কাছে ওটা অসুখ, একটা বিষ। ঠিক তেমনি আত্মার কাছে মানুষের দেহ যেন বিষ। সাদা পবিত্র আত্মা সবসময় দেহকে নিজের মতো খাঁটি করতে চায়, তবে কখনো কখনো পারে না। মনে রেখো অ্যালান, দেহ আর আত্মা পরস্পরের চরম শত্রু, কিন্তু অনেক উপর থেকে নির্দেশ এসেছে ও দুটো নিজেদের ঘৃণা ভুলে চলবে। একটা যেন আরেকটাকে পবিত্র করে, তা যদি না করে চিরকালের জন্য আলাদা হয়। আত্মা চলে যায় তার নিজ স্থানে, দেহ নষ্ট হতে থাকে। অদ্ভুত থিওরি, বললাম। তোমার কাছে নতুন থিওরি মনে হচ্ছে? এতই নতুন কখনো বুঝবে না তুমি। অথচ অথচ যা বলেছি প্রতিটি কথা সঠিক। মানুষের পাঁজর থেকে আত্মা মুক্ত হলে মিলতে পারে মহাবিশ্বের আত্মার সঙ্গে।